নলছিড়া, সরিকল এবং আগৈলঝাড়ার কিছু অংশ, এটা মিলে আমরা 30টি সেন্টার আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি। দল মত নির্বিশেষে, মুসলিম অমুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই জামাত ইসলামীর কাছে নিরাপদ। যে মাদকের সাথে যারা জড়িত তারা এদেশের এক শ্রেণীর বর্তনী, তাদের মাধ্যমে চালান আছে। তারা অনেকেই নামাজিও আছে, কপালে দাগও পড়েছে। তারা ব্যবহার করে এই ছেলের ক্ষেত্রে বকাটে কেউ ছেলে পেলে, এবং স্কুলে যারা ভালো লেখাপড়া করে না, দুষ্টু প্রকৃতির ছেলে, তাদের দ্বারা শ্রদ্ধার সময় তারা করে। আমি আমার নির্বাচনী 2 উপজেলার এমন কোনো রোড নাই যেখানে আমি যাইনি। আমি যত জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় রাস্তা ছিল একেবারে পিচ তো নাই, ইটও নাই। সেখানে মানুষের কি দুর্ভোগ আপনাকে তা ভাষায় বোঝানো যাবে না যে আপনি না দেখেন। ওই রাস্তা যেন আমি রিক্সায় গিয়েছি, হন্ডায় গিয়েছি, 2 দিন পড়ে গেছি, ছিটকে পড়ছে হন্ডা, মাজা সোজা করা যায় না। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। বরিশাল 1 গড়ুয়া গুলজারা মিলে একটা আসন। এখানে আমাদের ভোটার সংখ্যা আছে 3,24,000। আসন আছে আমাদের, ভোট কেন্দ্র সেন্টার আছে 129টি। 129টি, দুটো উপজেলা মিলে 129টি ভোট সেন্টার রয়েছে। এবং আমরা প্রথম দিকে অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সহিত আমরা এই ভোট কেন্দ্রগুলোকে বিগত 3 মাসে আমরা খুব সুন্দরভাবে দাওয়াত দিয়েছি, মানুষ ভালোভাবে গ্রহণ করেছে। কিন্তু ইদানিং কিছু ব্যাকডোরের কালো হাত পড়তেছে কিছু জায়গায়। সেখানে হঠাৎ করে আমরা একটু চেঞ্জ দেখতেছি যে প্রায় 30টি সেন্টার ঝুঁকিপূর্ণ, আগৈলঝাড়া সহ। এখানে নলছিড়া এবং সরিকল, নলছিড়া, সরিকল এবং আগৈলঝাড়ার কিছু অংশ, এটা মিলে আমরা 30টি সেন্টার আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি, যেখানে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি সেন্টারগুলোতে আমরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে এখনো দাওয়াত দিয়ে যাচ্ছি। আমাদের 2 জেলা উপজেলা আমির, উপজেলা 2 সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এবং পৌর আমির সকলেই, আসন পরিচালক সকলেই প্রাণান্তকর চেষ্টা করে আমরা এই আসনটাকে যাতে দাঁড়িপাল্লাতে নিয়ে আসতে পারি, লোকেরা স্বতঃস্ফূর্ত ভোট দেওয়ার মতন পরিস্থিতি আমাদের তৈরি হয়, সেগুলো আমরা কাজ করে যাচ্ছি। এবং ভোটারদের দোল করে আমরা যাচ্ছি, মুসলিম অমুসলিম সকলের পাশেই আমরা দিয়েছি। আপনাকে একটা কথা শুনে খুশি হবেন, আমরা 3,24,000 ভোটারের মধ্যে 2 লাখের বেশি ভোটারের কাছে আমরা যেতে পেরেছি, আলহামদুলিল্লাহ। হিন্দু ভোট রয়েছে 76,000, তার মধ্যে আমরা 50,000 হিন্দু ভোটারের কাছে আমরা দিয়েছি এবং আশানুরূপ আমরা সাড়া পেয়েছি। জামাত ইসলামী আসলে সমস্ত মানুষের, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার স্বাধিকার নিশ্চিত করতে চায়। স্বাধীনতার 54 বছরে মানুষ বিভিন্ন দল দেখেছে, তাদের কাছে মানুষ পেয়েছে দলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, বেশি শক্তি প্রয়োগ এবং দেশের সম্পদ বিদেশে পাচার করা, যেগুলো এদেশের সুশীল সমাজ আদৌ পছন্দ করে না। এই কাজগুলো সুশীল সমাজ সহ সকলেই চিন্তা করে দেখেছে, জামাত ইসলামীর কথা কাজ এক। যারা সুশীল সমাজ তারা বিশ্লেষণ করেছে যে জামাত ইসলামীর দ্বারা দেশের বা দেশের আপামর জনগণ, মুসলিম মুসলিম যারা আছেন, এদের কারো কোনোই এতটুকু ক্ষতিদার হবে না। বরং জামাত ইসলামীর কাছে দল মত নির্বিশেষে, মুসলিম অমুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই জামাত ইসলামীর কাছে নিরাপদ। আর আমাকে লোকেরা ভোট দেবে এই জন্য যে আমাকে লোকেরা খুব কাছের থেকে দেখেছে, এবং আমি 3 মাস পর্যন্ত লোকদের দাঁড়ে দাঁড়ে যে আমি যেভাবে তাদের সাথে আমার মনের কথাগুলো খুলে বলতে পেরেছি, আমার পরিষদবর্গ নিয়ে, 2 উপজেলা আমির, সেক্রেটারি, আসন পরিচালক এবং আমার সাথে আরও যারা সংশ্লিষ্ট আছে,
আমরা একটা দল বসে গিয়েছি সব জায়গায়। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের আচার আচরণ, আমাদের বিভিন্ন তাদের প্রশ্নের জবাব, তাতে তারা সন্তুষ্ট। এবং আমি গত 2020-এ করোনার সময় ব্যক্তিগতভাবে আমি প্রায় 5 লক্ষ টাকার ত্রাণ বিতরণ করেছি ব্যক্তিগতভাবে, মানে আমার পারিবারিকভাবে 5 লক্ষ টাকা। সেটা হিন্দু মুসলিম সকলেই সমান পেয়েছে, এটা ছড়িয়ে পড়েছে। এরপরে আমার অনেক পরিকল্পনা আছে, সেটা আমি পরে বলছি আপনাকে, অন্য প্রশ্নের সামনে বলবো। গরুদি আগলঝাড় নিয়ে আমার বিশাল স্বপ্ন আছে। যারা অতীতে অনেকেই উন্নয়নের কাজ করেছেন, এখানে নাঙ্গলের সুনীল গুপ্ত ছিলেন, তিনি উন্নয়ন করেছেন। এখানে হাসনাত ভাই ছিলেন, তিনি উন্নয়ন করেছেন। জয়দ্দিন সলমান ভাই ছিলেন, তিনি উন্নয়ন করেছেন। এরপরেও অনেক উন্নয়নের কাজ বাকি আছে। আমি সেগুলো ওয়াদাবদ্ধ রয়েছি লোকদের কাছে, কি কি সমস্যা আছে সেগুলো চিহ্নিত করেছি, এবং আমার দল এবং আমি কীভাবে সমাধান করব সেটাও একটা বায়োডাটা তাদের সামনে আমি প্রকাশ করেছি, খোলাখুলি বলেছি। এই জন্য আমার দেওয়া ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা বিগত 15 বছরে আমরাই তো নির্যাতিত ছিলাম। আমাদের নেতারা ফাঁসির মঞ্চে চলেছেন, মিথ্যা। আমিও নিজেও মিথ্যা মামলায় 3 মাস জেল খেটেছি। আমি কোরআন শিখেছি, কোরআনের আলোচনা করি। আমার মতো লোক বাড়িতে আমি 76 দিন ঘুমাতে পারি না। নদীর ওপারে এপারে অনেক জায়গায় রাত কাটাতে হয়েছে। তারপরেও যারা আমাদের কর্মী বা হিন্দু বা অপোজিশন পার্টির লোক যারাই লাঞ্ছিত হয়েছে ফ্যাসিস্ট সরকারের দ্বারা, তাদের পাশে আমরা নগদ অর্থ বাজার টাজার দিয়ে এবং তাদেরকে আর্থিক হেল্প করে, তাদের যারা ছেলে মেয়ে স্ত্রী ছিল তাদেরকে আমরা বাজার করে দিয়েছি, খোঁজখবর নিয়েছি এবং নগদ অর্থ আমরা দান করেছি এবং আইনি সহায়তা দিয়েছি। আমরা সবচেয়ে বড় যেটা কেস মামলার জন্য আমরা আইনি সহায়তা তাদেরকে দিয়েছি। আমাদের একদল উকিল আছেন যারা নিবেদিত প্রাণের জন্য, তাদের কাছে গেলে তারা বিনা পয়সায় তাদেরকে আইনি সেবা দিয়েছেন, আইনি লড়াই করেছেন তাদের পক্ষে। আপনার দৃষ্টিতে গৌরনদী এবং আগলঝাড়াতে সামাজিক সমস্যা কি কি মনে হয় আপনার কাছে, এবং এটা সমাধানে আপনি কি চেষ্টা করছেন? আসলে সমাজ বলতে তো কিছু মানুষের সমন্বয় নিয়ে বোঝায়। আমি আপনি, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, তারপরে মধ্যবয়সী, বৃদ্ধ বৃদ্ধা, এদেরকে নিয়ে সমাজ বোঝায়। সমাজের একটাই লোক, তারা সমাজের ভালো চায়। হয়তো তাদের বয়স হয়ে গিয়েছে, অথবা তাদের কথা তারা মানুষের সামনে ব্যক্ত করলে অনেকেই সেটা পছন্দ করে না বা সেটা গ্রহণ করে না। এই জন্য অপক্ষের ধারাটা হলো আমাদের যারা বর্তমানে প্রজন্ম, হাই স্কুল থেকে কলেজ, এই ছাত্রগুলোকে রাজনৈতিক নেতারা তাদের প্রয়োজনে এদেরকে ব্যবহার করে। সুতরাং হাই স্কুল থেকে কলেজ লাইফ পর্যন্ত এই ছেলেরা ব্যবহৃত হয়। আপনি আশ্চর্য হবেন, আমরা যখন ছোট করে লেখাপড়া করেছি, আমরা শিক্ষকদেরকে রাস্তায় দেখলে আমরা পালানোর চেষ্টা করেছি। আর সেই ছাত্র ক্লাস 8-10-এর ছাত্র হন্ডা একটা কিনতে পারলে শিক্ষকদের সামনে হন্ডায় চড়ে 2-3টা খুল্লি দিয়ে যাওয়ার চেষ্টা করার বলে, আমাকে আপনি কিছু করতে পারবেন না। ভাবখানা এরকম, আমাকে আপনি কিছু করতে পারবেন না। আমি এমন একটা লোকের দল করি, বড় বড় মজবুত। এই যে মানে যুবকদের চারিত্রিক অবক্ষয়, বেয়াদবের লাইন, এটাকে আমরা পজিশনে আনার জন্য, তাদেরকে আমরা আদর্শবান ছেলে করার জন্য আমরা এমন একটা পদক্ষেপ নিব ইনশাল্লাহ, যেখানে মাদক মুক্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করব। এবং এটা একবারে হবে না। মাদক কি ক্ষতি করে, সায়েন্টিফিক কি তাদের উপরে কি ক্রিয়া পড়ে, সায়েন্টিফিক মোতাবেক তাদের স্বাস্থ্য কি ক্ষতি করে, ব্রেনের কি ক্ষতি করে, আমরা এগুলো তাদেরকে বোঝাবার জন্য চেষ্টা করব এবং বাস্তব পদক্ষেপ নেব তারা ওর থেকে কী করে ফিরে আসতে পারে। যদি আমরা এই পদক্ষেপ নিতে পারি এবং আমরা সহায়তা পাই, সমস্ত আহমদ জনতার কাছে আমরা যাব, আশা করি তারা কথাগুলো শুনবে। কোনো বাবাই চান না সন্তান
ড্রাগ অ্যাডিক্টেড হোক কোনো সন্তান হয়ে যাক, তারা পিতামাতা চান না। পিতামাতা চান না সন্তানের হাতে অস্ত্র, পিতামাতা চান না সন্তান কখনো বোমাবাজি কপ্টরবাজি করবে। এই কথাগুলো আমরা বোঝাতে পারি, আর তাদের লেখাপড়া কেন হচ্ছে না এটাও যদি আমরা ভালো করে বোঝাতে পারি, তাহলে আমরা সামাজিক এই অবক্ষয়, যুবশক্তি অবক্ষয় আমরা ঠেকাতে পারবো ইনশাল্লাহ, আশা করছি। কিশোরগঞ্জ ধরনের গোষ্ঠী আছে, গোবিন্দ জেলাতে 2 জায়গায় আছে। আমরা তাদেরকে সৎ পথে আনার জন্য আমাদের যারা যুবক ছেলে আছে, ছাত্রছাত্রী আছে, তাদেরকে আমরা তাদেরকে আমাদের ছেলেপেলের আদর্শ দিয়ে সেই আদর্শে তাদেরকে আদর্শিত করে আমরা ভালো করার চেষ্টা করি। আমি সবসময় একটা কথা বিশ্বাস করি যে এই সমস্ত ছেলেপেলে, হোক সে মুসলিম হোক অমুসলিম, হোক আমার দলের হোক অন্য দলের, আমি সকলেরই এমনি। তো সেই ক্ষেত্রে আমি লিস্ট করে তাদেরকে কাছে রেখে আমার যতদূর মিষ্টি কথা আছে, অ্যাগ্রেসিভ কথার চেয়ে মিষ্টি কথায় মানুষ বেশি পড়ে, আমি সুন্দর মিষ্টি ব্যবহার দিয়ে ছেলেদেরগুলোকে আমি ভালো করার চেষ্টা করি। মাদক বলতে এখন মাদকের সাথে জড়িত আছে, আপনি দেখবেন নিশ্চয়ই, সাংবাদিক মানুষ ভালো জানেন আমার চেয়ে, দুবাই থেকে ফ্লাইট আসে, মিয়ানমার থেকে ফ্লাইট আসে, বিভিন্ন দেশ থেকে ফ্লাইট আসে, তাতে মাদকের চালান ধরা পড়ে 5 কোটি 7 কোটি 10 কোটি মাদক। কয়েকদিন তা নিয়ে একটু টেস্ট হয়, লেখালেখি হয়, তারপরে কিছু নামগন্ধ থাকে না। এতে আমার যেটা ব্যক্তিগত মত, তাতে মনে হয় যে বিশাল বিশাল রাঘব বল এর সঙ্গে জড়িত। আমি যদি মানুষের ভোটে এমপি হই, তাহলে পার্লামেন্ট এই কথাটা আমি তুলে ধরবো, যাতে মাদক নিয়ন্ত্রণ নয়, এখন তো আছে মাদক নিয়ন্ত্রণ, মাদকের উৎসটা বন্ধ করে। হ্যাঁ, মাদকের উৎসটা বন্ধ করার জন্য আমি বিল আনবো এবং সেটা পাস করবার জন্য জোর আমি দাবি জানাবো। তাহলে ওখান থেকে বন্ধ হবে, তারপরে কিছু চোরাচালানি থাকবে, সেগুলো আমরা লোকালি, তারপরে আমাদের লোকজন থাকবে, তাদেরকে দিয়ে আমরা সুন্দরভাবে সেটা ট্যাকল দেওয়ার চেষ্টা করি। আমি আমার উন্নয়ন পরিকল্পনা হলো যে শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। ছোট থেকে তাদের স্বাস্থ্য, পুষ্টি, চিকিৎসা এটা নিশ্চিত করা দরকার রয়েছে। আমাদের এখানে শিশু হাসপাতাল আছে বরিশাল টাউন, আর আছে গোপালগঞ্জ, আর আছে মাদারীপুর এখান থেকে 30 কিলোর উপরে, বরিশাল 36-37 কিলো দূরে, গোপালগঞ্জ আরো দূরে। এখানে যদি বরিশাল গরুদি আগুনঝাড়ার মাঝখানে জাতীয় মানের একটা শিশু হাসপাতাল করা হয় এবং ভালো চিকিৎসা দেওয়া হয়, তাহলে শিশুদের নিয়ে তাদের মায়েরা বা বাবারা খুব ছাপাট করবে না, স্বাচ্ছন্দ্যের সহিত এখানে যদি ভালো চিকিৎসা পায় তাহলে তারা উপকৃত হবে। 1, 2, আপনি অবশ্যই অবগত আছেন যে শিশুদের মেধা বিকাশের জন্য শিশু চিত্ত বিনোদনের প্রয়োজন আছে। আমি শিশুদের চিত্ত বিনোদনের জন্য একটা শিশু পার্ক করা যেতে চাই 2 উপজেলার মাঝখানে, এবং সেখানে শিশুদের খেলাধুলার জন্য যত কিছু প্রয়োজন সরঞ্জাম দরকার সেটা থাকবে, আর একটা সুইমিং পুল থাকবে, সেখানে 2টা শিফট থাকবে, সকাল থেকে 10টা 12টা পর্যন্ত হয়তো বাবারা নিয়ে যাবে, ওই বিকেল পর্যন্ত বেলা হয়তো মাগরিব পর্যন্ত মায়েরা সেখানে ছেলেপেলে নিয়ে যাবে, সেখানে তারা খেলাধুলা করবে, মায়েরা স্বাচ্ছন্দ্য ছেলেপেলে নিয়ে আসবে, সন্ধ্যার পরে পড়তে বসতে 1টা 9-10 পর্যন্ত পড়তে পারবে, তাদের আর ওই বিভিন্ন দিকে খেলার আর চোখ থাকবে না। 3 নম্বরে আমি যেটা করতে চাই সেটা হলো মাদক মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান 2 উপজেলায়। আমাদের দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের 2 উপজেলাতেই হাই স্কুল থেকেই মাদকের সাথে অনেকেই জড়িয়ে পড়ে, যেটা উপর লেভেল থেকে আসা। আমি আজকে বিস্তারিত বলবো না, সুযোগ পেলে আরেকদিন বলবো যে মাদকের সাথে যারা জড়িত তারা এদেশের এক শ্রেণীর অর্থনীতি, তাদের মাধ্যমে চালান আছে, তারা অনেকেই নামাজিও আছে, কপালে দাগও পড়েছে, তারা ব্যবহার করে এই ছেলের ক্ষেত্রে বকাটে কেউ ছেলে পেলে, এবং স্কুলে যারা ভালো লেখাপড়া করে না, দুষ্টু প্রকৃতির ছেলে, তাদের দ্বারা সব ব্যবসা তারা করে। আমি এদেরকে ভালো বানাবার জন্য মাদক মুক্ত
যেমন মদ, গাঁজা, আফিম, ভাং, সিটেক্সিন, হেরোইন, মরফিন, কোকেন, মার্জুয়ানা, ফেন্সিডিল, পেদিডিন, ইয়াবা আরও আছে। এতে যাতে ছেলেরা অ্যাডিক্টেড না হয়ে পড়ে সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখবো এবং এটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের সাথে কথা বলবো। এই বিষয়ে আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যখন ট্যুর করেছি তখন এই বিষয়ে অনেক শিক্ষকের সঙ্গে আলাপ হয়েছে, তারা অনেক কথাই বলছেন আমাদেরকে, আমরা সে পদক্ষেপ নিলে তারা আমাদের সহায়তা করবে। 4 নম্বর আমার যেটা আমি উন্নয়নের জন্য চিন্তা ভাবনা করেছি সেটা হলো গণদি আগুইঝাড়া দুটাতেই আছে গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এখানে ওমেন্স হলো কলেজ, যেটা আছে সেটা বয়েজ এবং গার্লস মিলে। আমরা যদি দুইখানার মাঝখানে একটা ওমেন্স কলেজ করতে পারি, যেখানে অনার্স থাকবে, ডিগ্রি থাকবে, মাস্টার্স থাকবে, সেটা তার পরিকল্পনা নেওয়া যায়। আমরা পরিকল্পনা নিয়েছি বা নিব, সেটা বাস্তবায়ন করা যায়। শিক্ষামন্ত্রী যিনি থাকবেন তিনি যদি একটু সদা দৃষ্টি দেখেন তাহলে এটা করা যেতে পারে। এরপরে আমরা যেটা করব, আমার সেটা পেলাম, সেটা হলো দারিদ্র বিমোচনের জন্য। দারিদ্র বিমোচনের জন্য আমাদের বহু শিক্ষিত ছেলেরা বেকার, শিক্ষা নাই এমন ছেলেও বেকার। শিক্ষিত ছেলেরা বেকার হলে তারা খারাপ পথে যায় না, চেষ্টা করে চরিত্র ভালো রাখার। যাদের শিক্ষার আলো নাই ভিতরে, অন্ধকার দিয়ে ভর্তি, তারাই অন্যায় কাজে জড়িয়ে পড়ে। সেই জন্য দারিদ্র বিমোচনের জন্য দেশীয় যারা কোটিপতি বা মানে শিল্পপতি আছেন, একজন বা 2-1 মিলে অথবা বিদেশি সংস্থার মাধ্যমে, বিদেশি সংস্থার মাধ্যমে দিয়ে বড় একটা ইন্ডাস্ট্রি করা যায়, যেখানে 4-5 হাজার লোকের কর্মসংস্থান হবে। এমন যদি হয় তাহলে বরঞ্চ আগুইঝাড়া যুবকদের বেকারদের উন্নতি হবে। আর বেকার হইলে বেকাররা যদি কর্মসংস্থান পায় তাহলে অবশ্যই সেখানে চুরি ডাকাতি অন্যান্য অপকর্ম কম হবে। 6 নম্বর যে পরিকল্পনা, আমি আমার নির্বাচনী 2 উপজেলার এমন কোনো রোড নাই যেখানে আমি যাইনি। পায়হাটা বলেন, ছোট্ট রাস্তা বলেন, আইলের রাস্তা বলেন, বিলের মধ্যে বলেন, আমি সব জায়গায় নিজের পায়ে হেঁটেছি, আমার সঙ্গে হেঁটেছি। আমি বিগত 3 মাসের জন্য 1 ঘন্টার জন্য বলিনি যে আমি অসুস্থ হয়ে আছে। আমার বুকের মধ্যে 3টা ঋণ পড়া আছে। আমি 29 বছর ডায়াবেটিকের রোগী। তারপরেও সামনে 2 মাস আছে, আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আমি যত জায়গায় ঘুরেছি অনেক জায়গায় রাস্তা ছিল একবারে পিচ তো নাই, ইটও নাই। সেখানে মানুষের কি দুর্ভোগ আপনাকে তা ভাষায় বোঝানো যাবে না যে আপনি না দেখেন। ওই রাস্তা দিয়ে আমি রিক্সায় গিয়েছি, হন্ডায় গিয়েছি, 2 দিন পরে গেছি, ছিটকে পড়ছে হন্ডা। আর 2 দিন গেছি আমি, 2-3 দিন গেছি আমি রিক্সা বা ভ্যানে, মাজা সোজা করা যায় না। পরে সেখানকার বয়োবৃদ্ধ মানুষেরা, সে বৃদ্ধ যারাই যাতায়াত করে, তো অত্যন্ত কষ্ট হয়, আমার দেহে কষ্ট হচ্ছে। সেই জন্য রাস্তাঘাট যদি আমরা পাকা করে দিই, রাস্তাঘাট ভালো করে আমরা মেরামত করি অথবা নতুন রাস্তা করে দিই, তাহলে যোগাযোগ সুবিধা হবে। লোকেরা অল্প সময়ের মধ্যে এক স্থান থেকে আর স্থানে যেতে পারবে, হাট বাজারে যেতে পারবে এবং লোকেরা আমাদের জন্য দোয়া করবে আশা করি। ভোটারদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো, আমি গণদি আগুইঝাড়াবাসীকে সবিনয়ে অনুরোধ করছি, সেটা আপনারা এই 54 বছর স্বাধীন আমরা করেছি, স্বাধীনতার নামে যা আমরা দেখেছি বিভিন্ন সরকার আমলে, সেটা হলো আমরা চেয়েছিলাম স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীনভাবে পত্রিকা চলবে, স্বাধীনভাবে রেডিও টিভি খবর পড়বে, স্বাধীনভাবে মানুষ রাত্রে ঘুমাবে, তার উপর কোনো হামলা আসবে না, মিথ্যা কেস হবে না, মানুষ হয়রানির শিকার হবে না। আরও অনেক কিছু আছে স্বাধীনতার আমরা যেটা চেয়েছিলাম, আমরা সেটা পাইনি। আমরা পেয়েছি স্বাধীনভাবে খুন, স্বাধীনভাবে গুম, স্বাধীনভাবে অত্যাচার, মানুষ গুম করে মুক্তিপণ দাবি, লক্ষ লক্ষ টাকা না দিলে হত্যার শিকার। এরপরে আমরা দেখেছি স্ত্রীর কাছ থেকে স্বামীকে নিয়ে, সন্তানের কাছ থেকে পেটেকে নিয়ে আয়না ঘরের মধ্যে গভীর মাটির নিচে কখন রাত কখন দিন তা তারা জানেই না। 8 বছর, 9 বছর, 10 বছর লোমহর্ষক জায়গায় তারা মানুষকে আটকে রেখেছে। আমি আমার ভোটারদের উদ্দেশ্যে বলবো, 54 বছর আপনারা
দেখছেন স্বাধীনভাবে খুন, স্বাধীনভাবে গুম, স্বাধীনভাবে ধর্ষণ, স্বাধীনভাবে অত্যাচার, স্বাধীনভাবে পেশিশক্তি প্রয়োগ, স্বাধীনভাবে চাঁদাবাজি, স্বাধীনভাবে টেন্ডারবাজি, স্বাধীনভাবে সন্ত্রাসী, এ অনেক কিছু দেখেছেন। আমি বলবো যে জামাত ইসলামকে আপনারা দেখেন, ব্যক্তিক দাবি, আমরা একটা ধর্মভিত্তিক দল, যেই দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ মোতাবেক শাসন করবে। এখানে অমুসলিমের জন্য অনেক কথা আছে কোরআনের মধ্যে। আমাদের রাসূলুল্লাহ বলেছেন, অমুসলিম তোমাদের কাছে আমানত, তাদের নারীর ইজ্জত, তাদের যৌবন, নারীর ইজ্জত, তাদের টাকা পয়সা, তাদের জীবন, এর উপরে তোমরা হামলা করলে কিয়ামতের দিন আমি ওদের অমুসলিমদের পক্ষ নিব, তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেব। এবং কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাসুব্বুল লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগয়রি ইলম। তোমরা অমুসলিমদেরকে গালাগালি দিও না, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের পূজা করে গালি দিও না, তারা তোমার আল্লাহকে গালি দিবে। আরো অনেক সুন্দর সুন্দর কথা আছে, যে 10-12টা নীতি আছে যেটা অমুসলিমের জন্য আমরা বলতে পারি তারা যে কোনো সরকারের চেয়ে কোরআনী আইন জমিনে কায়েম হলে তারা নিরাপদ থাকবে। আমার প্রশ্ন হলো, অমুসলিম ভোটারদের জন্য বলবো, মুসলমানের 3.5 লক্ষ মসজিদ যদি পুলিশ না লাগে তাহলে মন্দিরে লাগবে কেন? মুসলমানের ঈদগাহ মাঠে যদি পুলিশ আনসার এসবগুলো না লাগে তাহলে আপনাদের শারদীয় দুর্গাপূজায় লাগবে কেন? তাহলে 54 বছর ধরে যারা শাসন ক্ষমতা এসেছেন তারা আপনাদেরকে এই সুযোগ সুবিধা দেন নাই এবং তারা গণতান্ত্রিক রূপ দিতে ব্যর্থ হয়েছে। সেজন্য আমাদের কোরআন সুন্নাহ ভিত্তিক চালু হলে আমরা জানি অমুসলিম আমাদের কাছে আমানত। রাসূলুল্লাহ বলেছেন, আমরা রাসূলকে মানি, আল্লাহকে মানি, সুতরাং মুসলিম অমুসলিম সকলেই কোরআনী আইন কায়েম হলে নিরাপদে থাকবে। ভিজিএফ কার্ড, দারিদ্র ভাতা এগুলো পায় না, দলীয়করণ করা হয়। আমরা ক্ষমতায় গেলে, আমি এমপি হলে কোরআন শরীফের আইন অনুযায়ী আমার আশেপাশে যত লোক থাকবে যারা গরিব, যারা হকদার, তাদের কাছে এই তাদের প্রাপ্য পৌঁছে যাবে। হোক সেটা মন্দির, হোক মসজিদ, হোক প্যাগোডা, হোক গির্জা, সব জায়গায় যা যেটা প্রাপ্য সরকার কর্তৃক যেটা প্রদেয় সেটা আমরা পৌঁছে দেব। এবং গরিব দুঃখীর মুখে হাসি ফুটাবার জন্য আমরা তাদের দরবারে পৌঁছবো। এই জন্য আমি বলবো, আপনার যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করলে সকলেই সমানভাবে আমরা সেটা বন্ধ করতে পারবো। আমি এই জন্য সকলকে বলবো যে আপনারা জামাত ইসলামকে ভোট দিন, জামাত ইসলামের দাঁড়িপাল্লামাকে ভোট দিন। 54 বছর সকলকে দেখেছেন, আমাদের একটু দয়া করে দেখেন। যদি আমাদের কথা কাজে মিল না থাকে তাহলে একটা কথা উদাহরণ দিয়ে শেষ করছি। গোলাপ ফুল মানুষের নাকের কাছে ধরে তার ঘ্রাণ নেওয়ার জন্য, যখন পাতা ঝরে ঘ্রাণটা সরে যায় তখন তার ডাস্টবিনে নিক্ষেপ করে। আমরা যদি গোলাপ ফুলের মতো থাকতে পারি আপনাদের কাছে, আপনারা আবার আসবেন। যদি আমাদের কথা কাজে ব্যর্থ হয় আর আমাদের ঘ্রাণ না থাকে, ডাস্টবিনে ছুঁড়ে ফেলবেন। অনলি 5 ইয়ার্স তো, 5 বছর, একটু দেখেন না আমাদের। আমি অনুরোধ করছি আমাদের ভোটার জন্য।